শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে উভয় সংকটের ছাত্রলীগ এবং তারপরে থাকছে ডাকসু নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের অপচ্ছায়ের হাতছানি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ছাত্রলীগের বিপক্ষে জোট বেঁধেছে ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্রজোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা। নির্বাচন নিয়ে নানা অনিয়ম, ভোট গ্রহণের সময়সূচি নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করছে। নির্বাচনে ছাত্রলীগের জয় বা হার যেটাই হোক, তাতেই সংকটে পড়তে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। ছাত্রলীগ যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে নির্বাচনে কারচুপি, ভোট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্রজোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা। আবার যদি ছাত্রলীগ কোনো কারণে হেরে যায়, তাহলে এটা চিহ্নিত হবে যে জনপ্রিয়তার অভাবে ছাত্রলীগ হেরে গেছে। আওয়ামী লীগের সারা দেশে কোনো জনপ্রিয়তা নেই, এটাই সারা দেশের চিত্র বলে চিহ্নিত করার চেষ্টা করা হবে। নির্বাচনের পর থেকেই ছাত্রলীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো। ডাকসু নির্বাচনে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মাত্র 6 ঘন্টা ভোটের সময়, মাত্র 3 মিনিটে 38টি ভোট। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলে ভোট কেন্দ্র স্থাপন, ছাত্রলীগের পক্ষে প্রশাসনের হস্তক্ষেপ, ছাত্রলীগের নেতাকর্মীদের আচরণবিধির লঙ্ঘন সহ নানা অভিযোগ তোলে ছাত্র সংগঠনগুলো। এসবের মধ্য দিয়ে তারা ছাত্রলীগ তথা সরকার বিরোধী আন্দোলনের একটি পটভূমি তৈরি করেছে, যেন নির্বাচনে ছাত্রলীগ জিতলে অনিয়ম, কারচুপি সহ নানা অভিযোগে তারা শক্তিশালী আন্দোলন করার শক্তি পায়। বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটি প্রভাবশালী জায়গা হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরশাদের আমলের সর্বশেষ ডাকসু নির্বাচনে জয়লাভ করেন আমানুল্লাহ ও খায়রুল কবির খোকন। এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন তুমুল রূপ ধারণ করে। 1/11 সময় আন্দোলনের প্রেক্ষাপটও এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রচিত হয়। এবারের ডাকসু নির্বাচন খুবই স্পর্শকাতর। কাজেই এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ বা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটা বিরাট অগ্নি পরীক্ষা। এই পরিস্থিতি সেটা সরকার বা ঢাবি প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করে, সেটা বোঝা যাবে আজ। এবারে দেখুন ডাকসু নির্বাচনের স্বাধীনতা বিরোধীদের অপচ্ছায়ের হাতছানি। আজ দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্রের 8E ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান গত 23 জানুয়ারি নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেছেন। নির্বাচনের ঘোষণার পরপরই জানা যায় ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে অংশ নেবেন সময়ের বহুল আলোচিত সমালোচিত কোটা সংস্কার আন্দোলনের নেতারা। সে অনুযায়ী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আজ ডাকসু নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন কোটা আন্দোলনের নেতা রাশেদ নূর, ফারুক সহ আরো অনেকে। মুখ্য নেতাদের মধ্যে ভিপি পদের জন্য নুরুল হক নূর, জিএস পদের জন্য রাশেদ খান, এজিএস পদের জন্য ফারুক হোসেন লড়াই করবেন। প্রথমত, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোন রাজনৈতিক সংগঠন নয়। এমনকি কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূরও একথাও বলেছিলেন যে কোটা সংস্কার বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া পূরণ হলে এই পরিষদের আর কোনো অস্তিত্ব থাকবে না। পরবর্তীতে বিভিন্ন ঘটনা পরিক্রমা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছেন। বিসিএস সহ সব ধরনের সরকারি চাকরিতে যে কোটা বাতিল করে দেওয়া হয়েছে, সেও অনেকদিন আগের কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোটা আন্দোলনের নেতাদের পূর্ব ঘোষণা মতো কিন্তু সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিলুপ্ত হয়নি, বরং রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে দিনে দিনে কোটা আন্দোলনের নেতাদের রাজনৈতিক রূপটি স্পষ্ট হয়ে উঠেছে, যার ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নেতারা এবার ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন, যারা মূলত ডাকসু নির্বাচনের স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরেরই প্রতিনিধিত্ব করছেন। কোটা আন্দোলন যে জামাত শিবিরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি আন্দোলন, এ কথা আর নতুন করে বলবার কিছু নেই। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন মূলত জামাতেরই রাজনৈতিক এজেন্ডা ছিল। জামাতে ইসলামী 2001 সালে যখন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, তখন নিজেদের নির্বাচনী ইশতেহারে সর্বপ্রথম সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কার করার দাবি করে এবং মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার দাবি উত্থাপন করে, যার লিগ্যাসি বহন করছেন রাশেদ নূর আর ফারুকরা। শিবিরের পদধারী নেতাদের সঙ্গে কোটা আন্দোলনের শীর্ষ নেতাদের দহরম মহরমের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। রাশেদ নূর, দীন মোহাম্মদরা দীর্ঘদিন ধরে অনলাইনে শিবিরের পক্ষে প্রচারণা চালাতেন, সে কথাও প্রমাণিত হয়েছে। বুকে পিঠে আমি রাজাকার লিখে আন্দোলন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু বা ছাত্রীর পায়ের রক কাটার গুজব ছড়ানো কিংবা ভিসির বাংলো ভাঙচুরের মতো ঘটনাগুলো কোটা আন্দোলনের নেতাদের মূল উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে। এই উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করা, তারপর ঢাবিতে সৃষ্ট অস্থিতিশীলতা
সারা দেশে ছড়িয়ে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের পতন ঘটানো, যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে সম্ভব হয়নি। আসলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাংলাদেশ ছাত্র শিবিরেরই নতুন রূপ। যেহেতু ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের কারণে জামাতে ইসলামী এখন অনেকটাই কোণঠাসা, শিবিরকে আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। তাই জামাত শিবিরের নেতারা নতুন পরিচয়ে সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। অপপ্রচার ও বিভিন্ন কূটকৌশলে দেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে চাপা দিয়ে রাখা স্বাধীনতা বিরোধী ইমেজটা আবার প্রকাশ্যে চলে আসায় শিবিরের পরিচয়টি পুরোপুরি ধামাচাপা দিয়ে তারা নতুন রূপে আত্মপ্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন, যার ফলে নতুন নাম ধারণ করে হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অবশ্য এই নাম বদলের রাজনীতি শিবিরের পুরনো কৌশল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের ছাত্র সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এই নামেই তারা বীভৎস সব অপকর্ম করেছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্র সংঘ সহ সব ধর্ম ব্যবসায়ী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯৭৬ সালের ৪ই মে এই নিষেধাজ্ঞা তুলে দেন। তবু পূর্ববর্তী স্বাধীনতা বিরোধী ইমেজ ভবিষ্যতে সমস্যা করতে পারে এমন চিন্তা ভাবনা থেকে ১৯৭৭ সালের ৪ ফেব্রুয়ারি জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ নাম বদল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে যাত্রা শুরু করে। তবে নাম বদলালেও স্বাধীনতা বিরোধী আদর্শ থেকে কখনো এক চুলো বিচ্যুত হয়নি সংগঠনটি। এবার নাম বদলের সেই পুরনো ঐতিহ্য অনুসরণ করেই আবার অস্তিত্ব সংকটে পড়ার পর ছাত্র শিবির হয়ে গেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঐতিহ্য অনুযায়ী ধারণ করেছে স্বাধীনতা বিরোধী আদর্শ। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বরাবরই রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছেন। এই অস্বীকার কৌশলটিও কিন্তু নতুন কিছু নয়, ঠিক নাম বদলের চর্চার মতোই। অতীতেও ছাত্র শিবিরের নেতারা ছাত্র সংঘের সঙ্গে কোন রকম সম্পর্ক থাকার কথা এবং মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটতরাজের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন নির্লজ্জভাবে। যে অস্বীকার প্রবণতা এখন আমরা লক্ষ্য করছি রাশেদ নূরদের মধ্যে। কিন্তু স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেও ডাকসু নির্বাচনে জিতলে স্বাধীনতা বিরোধীদের ব্যাপার অবস্থান কি হবে তাদের, সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান ব্যাখ্যা করতে পারেনি কোটা আন্দোলনের নেতারা। কোটা বাতিল হয়ে যাওয়ার পর রাশেদ নূর ফারুকরা পড়ার টেবিলে ফিরে যেতেন, কিন্তু তা না করে ডাকসু নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত তাদের আপাতমস্তক রাজনৈতিক চরিত্র ও দুরভিসন্ধিরই প্রকাশ ঘটায়। রাশেদ নূর ফারুকরা ডাকসু নির্বাচনে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী সন্ত্রাসী সংগঠন শিবিরকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন ও নিরাপদ পরিচয়ে শিবিরের বিষ বাষ্প গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে, এমনটাই তাদের পরিকল্পনা। উল্লেখ্য করা প্রয়োজন, স্বাধীনতার পর শিবির একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছিল, যার ফলাফল ছিল ভয়াবহ। ছাত্র শিবির নাম ধারণ করে পুনরায় রাজনীতি শুরু করার এক বছরের মধ্যেই তারা নিজেদের আসল রূপে আবির্ভূত হয়েছিল ১৯৭৮ সালে। সে বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকা অপরাজেয় বাংলা ভেঙে ফেলার জন্য স্বাক্ষর গ্রহণ শুরু করে। কিন্তু প্রগতিশীল ছাত্র সমাজের এতে বাধা হয়ে দাঁড়ায়। ফলে রাতের অন্ধকারে শিবির অপরাজেয় বাংলা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু সচেতন ছাত্র সমাজের প্রতিরোধের ফলে তাদের সে দুরভিসন্ধিও সফল হয়নি। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই প্রকাশ্যে আসতে পারেনি স্বাধীনতা বিরোধী ছাত্র সংগঠন ছাত্র শিবির। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রায় ৩ দশক পর সাধারণ ছাত্রছাত্রীদের আবেগ এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক অসচেতনতাকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পেরেছেন শিবিরের নেতারা। তার উপর আজকের কোটা আন্দোলনের নেতারা যদি ডাকসু নির্বাচনে জিতে যান হল সংসদগুলোর নির্বাচনে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়াশীল রাজনীতির উত্থান ঘটবে শক্তিশালী রূপে, যার স্বরূপ কেমন হতে পারে তা অতীতেই শিবির দেখিয়েছে। অপরাজনীতির চর্চা, শিক্ষক নিয়োগে অনিয়ম কিংবা স্বজনপ্রীতির মতো বহুবিধ সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে এখনো অসংখ্য জায়গায় উন্নতি ঘটাতে হবে বিশ্ববিদ্যালয়টিকে। কিন্তু দিন শেষে এটাই সত্যি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলনের প্রাণকেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প বাংলাদেশে তৈরি হয়নি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে স্বাধীনতার সপক্ষের শক্তি থাকবে নাকি স্বাধীনতার বিরোধী শক্তি থাকবে, সেটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ এই বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতির চর্চা হয় তার প্রভাব পড়ে গোটা দেশের উপর।
ঢাবির ঐতিহাসিক মধুর ক্যান্টিন থেকে যদি মুক্তিযুদ্ধের চেতনার সুবাস ছড়ায়, তাহলে তা ক্যাম্পাসের গণ্ডি ছড়িয়ে পৌঁছে যায় দেশের সকল তরুণ যুবার মধ্যে, যা অসাম্প্রদায়িক, আধুনিক ও উন্নত বাংলাদেশ নির্মাণে মূলধন হিসেবে কাজ করে। আর যদি মধুর ক্যান্টিন পরিণত হয় স্বাধীনতা বিরোধীদের আড্ডায়, তাহলে পুরো দেশই হুমকির মুখে পড়ে মুক্তিযুদ্ধের চেতনা। এসব বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের নিজেদের প্রতিনিধি হিসেবে বাছাই করবেন, নাকি স্বাধীনতার সপক্ষের শক্তিকে নিজেদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেবেন।